আজ ভয়াল ২১শে আগস্ট। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার যে কবার চেষ্টা করা হয় তার মধ্যে সবচেয়ে ভয়াবহ ১৭ বছর আগে এই গ্রেনেড হামলা। যে হামলার ক্ষত আমরা এখনও বয়ে বেড়াচ্ছে বাংলাদেশের রাজনীতি। এই ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি এসএসআরএম মুক্ত মঞ্চ অনুষ্ঠান। আপনাদের সাথে রয়েছে আমি শান্তা শারলিন। আমরা আজ মূলত এই হামলার বিষয়ে কথা বলবো। এখনও এই হামলার ক্ষত কিভাবে বয়ে বেড়াচ্ছে বাংলাদেশের রাজনীতি সেই বিষয় নিয়ে কথা বলবো আমরা। এই হামলায় হওয়া মামলার আদ্যোপান্ত নিয়ে কথা হবে, বর্তমান অবস্থা নিয়ে কথা হবে। আমাদের সাথে আলোচনায় যুক্ত থাকছেন আজকের মুক্ত মঞ্চে তিনজন বিশিষ্ট অতিথি। আমি পরিচয় করে দিতে চাই এই পর্যায়ে। স্টুডিওতে রয়েছেন সৈয়দ ইশতিয়াক রেজা, এডিটর ইন চিফ জিটিভি এবং সারা বাংলা। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন জনাব শেখ হাফিজুর রহমান কার্জন, অধ্যাপক আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আমাদের সাথে যুক্ত আছেন জনাব রাশেক রহমান, আওয়ামী লীগ নেতা। তিনজনকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এসএসআরএম মুক্ত মঞ্চ অনুষ্ঠানে। শুরুতেই যে বিষয়টি জানাতে চাই, ২১শে আগস্ট গ্রেনেড হামলার সময় দেশে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর খুনি কর্নেল রশিদ এবং ডালিম। পরে তাদের বিদেশে পাঠিয়ে দেন খালেদা জিয়া। ২১শে আগস্টের স্মরণ সভায় এমন কথাই স্মরণ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এই বিষয়ে আমাদের একটি চিত্র দেখে আসতে চাই, প্রতিবেদনটি দেখব। প্রতি বছর ২১ আগস্ট আওয়ামী লীগের কাছে ফিরে আসে নারকীয় দিবস হিসেবে। সেই নৃশংস হত্যাযজ্ঞে নিহতদের স্মরণে সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপিত বেদিতে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। দিনটি উপলক্ষে আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্মৃতিচারণের পাশাপাশি তুলে ধরেন তৎকালীন রাষ্ট্রীয় ষড়যন্ত্রের নানা তথ্য। জানান, ঘটনার আগে থেকেই সরকারের তত্ত্বাবধানে দেশে অবস্থান করছিল কর্নেল রশিদ এবং ডালিম। এই হত্যাযজ্ঞে জড়িত ছিল রাষ্ট্রের বাহিনীগুলো। যেটা শোনা যায় যে কর্নেল রশিদ আর ডালিম সে সময় ঢাকায় এসেছিল, এবং ঢাকায় এসেছিল খালেদা জিয়া এবং তারেক জিয়ারই তত্ত্বাবধানে ছিল। কারণ গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই, এনএসআই, তাদের শক্ত এর মধ্যে সবাই জড়িত, পুলিশ অফিসার সবই জড়িত। কাজে তারাই এদেরকে রক্ষা করে এবং দেশ থেকে বাইরে চলে যেতে তারা সুযোগ সৃষ্টি করে দেয়। কারণ যখন তারা জানলো যে আমি তখনও মরি নাই, বেঁচে আছি, তখন তারা দেশ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। বলেন, হামলার পর 4 জনকে বিদেশে পালিয়ে যেতে সরাসরি সহযোগিতা করেন তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়া। একটা গ্রেনেড পাওয়া গেলো জেলখানার ভিতরে ওয়ালের সাথে। এরা অনেকগুলি ক্রিমিনাল জোগাড় করেছিল, তার মধ্যে কিছু জেলখানা থেকে বের করে নিয়ে এসেছিল। এ নিশ্চয়ই ঢুকে গিয়েছিল এবং একজন কারারক্ষী এর মধ্যে জড়িত ছিল। এবং ওই দিন রাত্রে 11টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সে 4 জনকে খালেদা জিয়া দেশ থেকে বাইরে পাঠিয়ে দেয়। তার মধ্যে যে তাজউদ্দিন ছিল ওই কারারক্ষী। আওয়ামী লীগ সভাপতি বলেন, ঘটনার পর বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ক্যাডারদের ক্রসফায়ার দেওয়াটাও ছিল ষড়যন্ত্রের একটি অংশ। সেপ্টেম্বরের দিকে সাকা চৌধুরীর 10 জন ক্যাডারকে কিন্তু ক্রসফায়ার দেওয়া হয়েছিল। তাদেরকে কেন ক্রসফায়ারে মারা হয়েছিল? এবং তার মানে এই ঘটনার সঙ্গে অনেক দূর একটা সব জড়িত। সরকার প্রধানের অভিযোগ, ২১ আগস্টের নৃশংস হামলা তৎকালীন সরকারের সুদূর প্রসারী ষড়যন্ত্রেই ঘটেছিল। বাধা অতিক্রম করে দলকে সুসংগঠিত করে মুরসাল। প্রতিবেদনটি দেখছিলাম আমরা, প্রধানমন্ত্রীর বক্তব্য শুনছিলাম। আলোচনায় চলে যেতে চাইব এই পর্যায়ে। আজ সেই ২১শে আগস্ট, রক্তাক্ত বিভীষিকাময় দিন। আজ যখন আমরা দিনটিকে স্মরণ করি, আমাদের মনে পড়ে যে গোটা দেশ স্তব্ধ হয়ে গিয়েছিল। যখন পেছন ফিরে তাকান, কিভাবে চিন্তা করেন এই দিনটাকে? দেখেন, ২১শে আগস্ট আমার কাছে মনে হয় যে 15ই আগস্ট 1975-এর একটি ধারাবাহিকতা। কিন্তু তার চেয়ে বড় যেটি, সেটা হলো বাংলাদেশের রাজনীতিকে চিরস্থায়ীভাবে বিভাজিত করেছে ২১শে আগস্টের এই গ্রেনেড হামলা। এবং এই হামলাটা ছিল রাষ্ট্রযন্ত্র, তখনকার সরকারি দল এবং জঙ্গি গোষ্ঠীর মধ্যে একটা নজিরবিহীন ঐক্যের ফল। তারা একত্রিত হয়েছিল আওয়ামী লীগের পুরো নেতৃত্বকে নিশ্চিহ্ন করে দিতে, শেখ হাসিনা সহ। সুতরাং এটিকে বলা যেতে পারে যে বাংলাদেশের রাজনীতিতে 15ই আগস্টের পরে নতুন আরেকটি ক্ষত সৃষ্টি করেছে, চিরস্থায়ী ক্ষত, যেখান থেকে আসলে বাংলাদেশের রাজনীতিকে আর বাইরে টেনে আনা সম্ভব নয়। দেখেন, যদি আমরা
পুরো ঘটনার দিকে তাকাই, তখন আমি একটি চ্যানেলের বার্তা সম্পাদক ছিলাম এবং পুরো ঘটনাটা আমরা কয়েকদিন আমাদেরকে সেখানে থাকতে হয়েছে। রাতের বেলা গোয়েন্দা সংস্থার লোকজন আমাদের অফিস ঘেরাও করে ফুটেজগুলো পর্যন্ত ছিনিয়ে নিয়ে গেছে। তাহলে বোঝা যায় রাষ্ট্রযন্ত্র কতটা জড়িত ছিল এটার সাথে। এবং রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করার এরকম জিঘাংসা, এরকম সহিংস হামলা অন্তত আমার মনে হয় না যে সমসাময়িক কোনো ইতিহাসে আর দেখা গেছে। এবং এটা এমন একটা জায়গায় বাংলাদেশটাকে নিয়ে গেছে, আমরা যেটা বলি যে রাজনীতির মধ্যে বিরোধ থাকবে, আদর্শের অমিল থাকতে পারে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সমঝোতার জায়গাটা মানে থাকতে হয় রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে। কিন্তু 21শে আগস্ট এমন একটা ঘটনা ঘটিয়ে দিচ্ছে বাংলাদেশে, যেখানে আওয়ামী লীগের পক্ষে আর কখনো বিএনপির সাথে কোনো সমঝোতার কথা কোনো স্তরে চিন্তা করা সম্ভব নয়। এবং আমি বলবো যে এই দায় বিএনপিকে নিতে হবে রাজনৈতিক দল হিসেবে। সেদিন তারা অনেকগুলো মানুষকে হত্যা করেছিল, আইবি রহমান সহ, কিন্তু নিজেরাও আত্মহত্যা করেছিল রাজনৈতিকভাবে। কেন বলছি এই কথা? 1971 সাল যেভাবে একটি চিহ্নিত হয়েছে বাংলাদেশের যুদ্ধাপরাধী দল জামাত ইসলামের জন্য, যে তারা বাংলাদেশ বিরোধী অবস্থান নিয়েছিল, যতদিন পর্যন্ত তারা এখান থেকে ক্ষমা না চাইবে তারা যেমন রাজনীতির মাঠে ফিরতে পারবে না, তেমনি বিএনপিকেও কিন্তু এই দায় নিয়ে স্বীকার করতে হবে যে তারা সেদিন অপরাধ করেছিল এবং তারা ক্ষমা চাইতে হবে। কারণ ঘটনার পর যে কাণ্ডগুলো ঘটেছে, প্রথমে গ্রেনেড ছোড়া হয়েছে, তারপরে স্নাইপার দিয়ে গুলি করা হয়েছে। তখনও যখন শেখ হাসিনাকে মারা গেল না, কারণ বুলেট প্রুফ গাড়ি ছিল, তখন তার চাকায় গুলি করে সেই গাড়িটিকে অচল করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু তিনি প্রাণে বেঁচেছেন। এই পুরো প্রক্রিয়াটার মধ্যে আরও কি দেখেছি আমরা, একজন নিরাপত্তা কর্মীও কিন্তু পুলিশের আহত হয়নি, বরং শেখ হাসিনার গাড়িটাকে লক্ষ্য করে বারবার গ্রেনেড ছড়া হয়েছে, প্রতিরোধকারী বা পলায়নপর মানুষের উপরে গুলি করা হয়েছে। হাসপাতাল থেকে জাতীয়তাবাদী ডাক্তাররা চলে গেছে, যা মানুষ চিকিৎসা না পেতে পারে। পরের দিন পার্লামেন্টে, সংসদে একটি শোক প্রস্তাব পর্যন্ত আনা হয়নি, নিন্দা প্রস্তাব আনা হয়নি, উল্টো হাস্যরস করা হয়েছে। আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম, আমি দেখেছি পার্লামেন্টে কি হয়েছে। এবং বলা হয়েছে যে শেখ হাসিনা নিজেই সেই গ্রেনেড নিজে নিয়ে গিয়েছিলেন। সবচেয়ে বড় কথা, বিচারের নামে যে প্রহসনটা হয়েছে, জজমিয়া নাটক, এবং যে বিচারপতি জয়নুল আবেদিনের যে কমিটি মাত্র 10 দিনের মধ্যে প্রতিবেদন দাখিল, এবং বলা হয়েছে পাশের দেশ থেকে গ্রেনেড এসছে, অথচ এই আরজেস গ্রেনেড যেটি ব্যবহৃত হয়েছে যুদ্ধের ময়দানে ব্যবহৃত হয়, সেটি পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরির গ্রেনেড, এটা প্রমাণিত হয়েছে। সব কিছু মিলিয়ে আমি ওই জায়গাটাই বলবো যে বাংলাদেশের রাজনীতির যে চিরস্থায়ী ক্ষত 21শে আগস্ট করেছে, সেখান থেকে বাংলাদেশকে আর সামনের দিকে কোনো রাজনৈতিক প্রতিপক্ষের সাথে কোনো ধরনের সমঝোতা, কোনো ধরনের ধরেন যে জাতীয় ইস্যুতে ঐক্য, এগুলো আমরা আর ভাবতে পারবো না। 1975-এর 15 আগস্টের বঙ্গবন্ধু হত্যা, জাতির পিতা হত্যা সহ এই হত্যাকাণ্ডের বিচার হয়েছে। বিচারের পরে যে একটা রিকনসিলিয়েশন এফোর্ট অন্তত বাংলাদেশ দেখতে পারত, সেটাকে আমি বলবো নষ্ট করা হয়েছে 21শে আগস্টের মাধ্যমে। 21শে আগস্ট এমন একটি ঘটনা, যেই ঘটনা আওয়ামী লীগের পক্ষে, শেখ হাসিনার পক্ষে কোনোদিন ভুলে যাওয়া সম্ভব নয়। বাংলাদেশের সাংবাদিকদের পক্ষে, যারা সেদিন সেখানে ছিলেন, রাজনৈতিক কর্মীদের পক্ষে ভুলে যাওয়া সম্ভব নয়। সবচেয়ে বড় কথা যেটা, সেটা হলো যে 17টি বছর চলে গেছে, এখন পর্যন্ত এই একটি ঘটনা নিয়ে তৎকালীন যে সরকারি দলটি ছিল, যারা এখন বিরোধী দলে অবস্থান করছে, তাদের একটা পরিষ্কার বক্তব্য আজ পর্যন্ত আসলো না। বরং এখানে সাক্ষ্য প্রমাণগুলো বলে যে, আমি আবারও যেটা বলি, সরকারি দল, সরকারি প্রশাসন এবং জঙ্গিদের মধ্যে একটা ভয়ঙ্কর ঐক্য সেদিন গড়ে উঠেছিল আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য। এই রাজনীতি থেকে যদি বিএনপি নিজেকে বের করে আনতে চায়, আমি তো বলবো, সেদিন আবারও বলি, সেদিন আওয়ামী লীগের অনেকগুলো কর্মী হত্যা হয়েছিল, আইবি রহমান মারা গিয়েছিলেন, কিন্তু রাজনৈতিক দল হিসেবে বিএনপিরও মৃত্যু ঘটেছে সেদিন। ধন্যবাদ সৈয়দ ইশতিয়াক রেজা। মূলত ঘটনাটি খুব সাংবাদিক হিসেবে আপনি যেভাবে দেখেছেন সেই জায়গা থেকে বর্ণনা করছিলেন, বলার চেষ্টা করছিলেন। শেখ হাফিজুর রহমান কার্জনের কাছে যেতে চাইব। অনেকগুলো বিষয়ে উঠে এসেছে সৈয়দ ইশতিয়াক রেজার কথায়, তার বক্তব্যে, যে আমরা মামলা প্রসঙ্গে যদি একটু আসি, যে মোট 16 জনকে আসামি করে যে মামলা হয়েছিল, সেই মামলার বিষয়টি আপনি কি বলবেন, যে আপিল শুনানির ক্ষেত্রে কি কোন বিষয়গুলো আসতে পারে, কি অবস্থানে রয়েছে বর্তমানে এই মামলাটি বলবেন? না, ধন্যবাদ। মামলাটি তো আপনার আজকে অ্যাটর্নি জেনারেল মহোদয় তার যে সাক্ষাৎকার দেখলাম, তাতে করে বলা হচ্ছে যে এই বছরের ভিতরে সেটা নিষ্পত্তির চেষ্টা হচ্ছে। আমাদের আসলে যে কথাটি আইনের একজন অধ্যাপক হিসেবে আমি প্রায় বলি, যে আমাদের প্রত্যেকটা সিস্টেম কলোনিয়াল সিস্টেম, এবং এই সিস্টেম থেকে আসলে আমরা যে সেবাটা পাওয়ার কথা সেই সেবাটা আসলে পাইনি।
যেমন ধরেন ফর এক্সাম্পল জুডিশিয়াল সিস্টেম, এইখানে যে আপনার যে বিচারিক ব্যবস্থা, এখানে আপনি যদি কোনো মামলা করেন, সেই মামলাটা 1, 2, 3 বছরের ভেতরে কিংবা 5 বছরের ভিতরে নিষ্পত্তি হওয়ার কথা, ফৌজদারি মামলা কিংবা দেওয়ানি মামলা। কিন্তু দেখা যায় যে একটা মামলা নিষ্পত্তি হতে 15 থেকে 20 বছর সময় লাগে, কখনো কখনো দেওয়ানি মামলা 20 বছর থেকে 80 বছর চলে যায়। আপনি দেখেন যে উদাহরণ হিসেবে আমি বলি যে বঙ্গবন্ধু হত্যা মামলা শুরু হয়েছিল 1996 সালে, এবং সেই মামলাটা নিষ্পত্তি হতে আপনার 2010 সাল পর্যন্ত আপনার ট্রায়াল কোর্টে চলে গেল। হ্যাঁ, আপনি 10টা কষ্ট মামলা হয়েছিল, সেটা ট্রায়াল কোর্টে চলে গেল 10 বছর। তো এইটা ধরেন যে কিছু কিছু মামলা থাকে, যেমন 10টা কষ্ট মামলা কিংবা ধরেন বিডিআর বিদ্রোহে অনেক আসামি ছিল, সেই মামলাতে সময় লাগে। কিন্তু আপনার কিছু কিছু মামলা আছে যে আপনার ইন্ডিভিজুয়াল মার্ডার কেস, কিংবা ধরেন 21শে আগস্টের মামলা একটু সময় বেশি লাগবে, কারণ এখানে অনেকে হতাহত হয়েছেন, মানে অনেকে নিহত হয়েছেন, হত্যা করা হয়েছে তাদেরকে, অনেকে আহত হয়েছেন। আবার এটার সাক্ষী প্রমাণ জোগাড় করা, এবং সেইটার আমরা যতটা জানি বিভিন্ন প্রতিবেদন থেকে, এই যে মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলীয় নেত্রী তাকে সহ হত্যা করার যে পরিকল্পনাটা হয়েছিল, সেটার পেছনে আপনার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছিল, সেটার পেছনে জঙ্গিরা ছিল, সেটার পেছনে গোয়েন্দা সংস্থা ছিল, সেটার পেছনে আন্তর্জাতিক কোনো চক্র থাকতে পারে, সেইটাকে উদ্ঘাটন করা। এবং আমাদের এখানে আমরা যেটা দেখি যে আমাদের এখানে যেটাকে বলে যে অ্যাকুইজিটরিয়াল সিস্টেম, অ্যাকুইজিটরিয়াল জুডিশিয়াল সিস্টেম, আমরা কমন ল থেকে এটা ইনহেরিট করেছি। যে আমাদের এখানে ব্রিটিশ কলোনিয়াল মাস্টাররা ছিল, এবং তারাই আমাদের যে ফৌজদারি ন্যায় বিচার ব্যবস্থা, দেওয়ানি ন্যায় বিচার ব্যবস্থা, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস কিংবা ক্রিমিনাল জাস্টিস অ্যাডমিনিস্ট্রেশন, এই যে ব্যবস্থাগুলো তারাই করে দিয়ে গিয়েছেন। এবং আপনার তাদের যে তারা যে সিস্টেমটা করেছেন সেটাকে বলে অ্যাকুইজিটরিয়াল সিস্টেম, মানে যে ব্যক্তি বিক্ষুব্ধ হয়েছে, যে ব্যক্তি হামলার শিকার হয়েছেন কিংবা যাদেরকে হত্যা করা হয়েছে, তারা মানে রাষ্ট্রবাদী হয়ে মামলাটা করে। কিন্তু আমরা তো জানি যে তখন যে সরকার ছিল তারা ছিল বৈরী। তো আপনার মামলা প্রথমে জজ মিয়া নাটক মামলা সাজানো হয়েছিল, পরবর্তীতে মামলাটা করা হয়। মামলাটা করার পরে আপনার যেটা করতে হবে যে যেভাবে ঘটনাটা হয়েছিল আপনাকে সেইভাবে আদালতে উপস্থাপন করতে হবে, যে কারা হামলা করেছিল, কি দিয়ে হামলা করেছিল, কিভাবে হামলা করেছিল, আলামতগুলো কোথায়, পোস্টমর্টেম রিপোর্ট কি, তারপরে এরকম অনেক তথ্য প্রমাণ দিয়ে আপনাকে যেটা প্রমাণ করতে হবে, ইউ হ্যাভ টু প্রুভ দি অ্যালিগেশন বিয়ন্ড এনি রিজনেবল শ্যাডো অফ ডাউট। নিঃসন্দেহাতীতভাবে আপনাকে প্রমাণ করতে হবে এই ব্যক্তিবর্গ তারা একজন আরেকজনের যোগসাজশে তারা পরিকল্পনা করে হামলা করে, গ্রেনেড হামলা করে এদের হত্যা করেছে এবং এদেরকে আপনার আহত করেছে। শেখ হাফিজুর রহমান কার্জন, এই প্রসঙ্গে একটি বিষয় জানতে চাইবো যে বিভিন্ন সময় আমরা দেখি যে আলামত নষ্ট করার চেষ্টা করেছে, মামলার দিক পরিবর্তন করার চেষ্টা করা হয়েছে। এই ঘটনাগুলোর কারণে আসলে কি আমাদের মামলার বিচারিক কার্যক্রম কি কিছুটা বিলম্ব হয়েছে কিনা, কি বলবেন? হ্যাঁ, সেটা তো অবশ্যই, কারণ আপনার এরকম একটা হাই প্রোফাইল মামলা, এবং শুধু হাই প্রোফাইল কেন বলবো, যে আপনার ইতিহাসের একটা যুগান্তকারী মামলা। কারণ এটা শুধুমাত্র ইতিহাস না, এটা বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সমাজ, বাংলাদেশের ভবিষ্যৎ ইতিহাসের যে দিক নির্দেশনা, সেইটাকে আপনার এটা প্রভাবিত করে। সুতরাং এই সমস্ত মামলা তো গুরুত্বপূর্ণ মামলা, যথেষ্ট গুরুত্ব দিয়ে সেটা চুলচেরা বিশ্লেষণ করতে হয়। এবং সেই মামলাকে যখন মামলাটি হয় তখন ছিল একটা বৈরী সরকার, মানে আওয়ামী লীগ বৈরী সরকার, এবং তারা চেষ্টা করেছে যে এইটার যে মূল সত্য যেটা, সেটা যেন উদ্ঘাটিত না হয়। যেহেতু তৎকালীন সরকারের যারা বিএনপি জামাতের কথা বলা হচ্ছে যে তাদের অনেকেই এটার মধ্যে জড়িত ছিলেন এবং তারা মাস্টার মাইন্ড ছিল, এবং তাদের পৃষ্ঠপোষকতায় গোয়েন্দা সংস্থা, জঙ্গি সংগঠন তারা এটা করেছিলেন, এবং তারা সেই মূল সত্যটাকে আড়াল করার জন্য তারা নানাভাবে আলামত কিংবা প্রমাণ নষ্ট করতে পারে। এবং আপনার ক্রিমিনাল কেসের যেটা হয়, আপনি একজন খুন হয়েছে কিংবা একজন আহত হয়েছে, আপনি যদি সেই তথ্য প্রমাণ উপস্থাপন করতে না পারেন যে কোন গ্রেনেড মারা হয়েছিল, ওই গ্রেনেডটা আপনাকে আদালতের সামনে উপস্থাপন করতে হবে। কোন ছুরি দিয়ে তাকে আঘাত করা হয়েছিল, কোন বন্দুক দিয়ে তাকে গুলি করা হয়েছিল, প্লেস অফ অকারেন্সে কি কি পাওয়া গিয়েছিল, রক্তমাখা বেডশিট কিংবা তার ঘাম, যে 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 অপরাধী, এবং আপনার পোস্টমর্টেম রিপোর্ট কি বলছে, তারপর ইনকোয়েস্ট রিপোর্ট কি বলছে, তারপরে আপনার এই সমস্ত কিছু চার্জশিট কি বলছে, এবং সেটা আপনার এক্সামিনেশন, ক্রস এক্সামিনেশন সবকিছু মিলে আপনার সন্দেহাতীতভাবে যখন প্রমাণিত হবে তখন আদালত তাকে শাস্তির দিকে যাবে।
যে যেটা প্রমাণিত হলে তাকে পেনাল কোড কিংবা যে আইনে হয়েছে সেই আইনে যে শাস্তির কথা বলা আছে সেই শাস্তি অপরাধীদের দেওয়া হবে। জি, ধন্যবাদ জনাব শেখ হাফিজুর রহমান কার্জন। এই পর্যায়ে রাশেক রহমানের কাছে যেতে চাইবো, তার কাছ থেকে জানতে চাইবো যে 21শে আগস্টের গ্রেনেড হামলায় ওই সময় যারা ক্ষমতাসীন ছিলেন তারা কি রাজনৈতিক এবং নৈতিক দায়িত্ব এড়াতে পারেন কিনা? আপনাকে ধন্যবাদ। প্রথমত কার্জন ভাই এবং সৈয়দ ইফতেখার ভাই দুজনের কথা শুনে একটু এখানে একটা জিনিস সাপ্লিমেন্ট করতে চাই যে আপনি 21শে আগস্টের যে নৃশংস হামলা হয়েছিল, যেখানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রাণ সংহার করার চেষ্টা করা হয়েছিল, সেটার জন্য এফবিআই এর ওয়েবসাইটে যদি আপনি অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ আইন শৃঙ্খলা রক্ষাকারী যে সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, সেখানে গিয়ে এই 21শে আগস্টের গ্রেনেড হামলার সূত্র ধরে আপনি যদি তাদের প্রতিবেদন দেখেন তাহলে দেখবেন সেখানে পরিষ্কারভাবে তারা একটা ইঙ্গিত করেছেন, যেটা আপনার প্রশ্নের উত্তর দিবে। সেটা হচ্ছে যে এফবিআই বৈশ্বিক আঞ্চলিক প্রেক্ষাপটকে মাথায় নিয়ে এই ভিন্ন অপরাধটির তদন্ত করতে চেয়েছিল এবং তদন্ত করার জন্য তারা বাংলাদেশে এসেছিল, কিন্তু তারা সক্রিয়ভাবে তদানীন্তন খালেদা জিয়া, তারেক জিয়া, জামাত ইসলামী, মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদের নেতৃত্বের যে সরকার, সেই সরকারের কাছ থেকে কোনো ধরনের কোনো সহযোগিতা পাননি এবং এটা কিন্তু একদম অফিসিয়াল এফবিআই এর স্টেটমেন্ট। সুতরাং এখান থেকে একটা জিনিস প্রমাণিত হয়ে যায় যে নৈতিকভাবে, আইনগতভাবে সব দিক থেকে তারা দায়বদ্ধ। শুধু তাই না, এখানে যে তাদের একটা সক্রিয় ভূমিকা ছিল, সেটা যেই আলামত গুলোর কথা সৈয়দ ইফতেখার ভাই তুলে ধরলেন, সেটার সাথে আমি এটা যুক্ত করতে চাই যে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি পরাক্রমশালী দেশ, সেও যখন এখানে তদন্ত করতে এসে ফিরে যায়, এটা বারবার শুধু প্রমাণ করে যে বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়া সচেতন ভাবে জননেত্রী শেখ হাসিনা হত্যা করার চেষ্টার সাথে সংযুক্ত ছিলেন। সুতরাং এটাকে আমি মনে করি আমলে নেওয়া দরকার। আর তার থেকে বড় কথা হচ্ছে যে সুপিরিয়র রেসপন্সিবিলিটি যে জায়গাগুলোতে আছে, অর্থাৎ যারা সরাসরি ভাবে সংযুক্ত এই হত্যাকাণ্ডের সাথে বা এই ঘৃণ্য অপরাধের সাথে, তাদের যেমন সাজা বা বিচার আমরা চাই, ঠিক একইভাবে যারা পরোক্ষভাবে দূর থেকে একে মদত দিয়েছে, বিভিন্ন সহযোগিতা করেছে, তাদেরও বিচার হওয়া প্রয়োজন। এবং সবচেয়ে বড় কথা কি, আজকে অগাস্ট মাসে দাঁড়িয়ে থেকে আপনার প্রশ্নের মতো এটা বলছি, সেটা বারবার আমরা দাবি করছি যে 1975 সালের 15 আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের বিচার হয়েছে ঠিক, অনেকেই সাজা পেয়েছেন, কয়েকজন বাইরে আছে, তাদেরকে এনে সাজা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে সবচেয়ে যে বড় কথাটা, যে এই হত্যাকাণ্ডের পেছনে যারা ছিল, সেটা একটা ইনকোয়ারি বা একটা ট্রুথ কমিশন দরকার, যাতে করে পেছন থেকে বাতাস দিলেই বা উৎসাহিত করলেই বা চক্রান্তে যুক্ত থাকলেই পার পাওয়া যায়, এই ব্যাপারটাকে চিরতরে বাংলাদেশে দূর করা যায়। ঠিক একইভাবে একই ধারাবাহিকতা 21শে আগস্টের যে গ্রেনেড হামলা, সেখানে যারা সরাসরি ভাবে সংযুক্ত ছিলেন তাদের নামে মামলা হয়েছে, বিচার হচ্ছে, রায় হয়েছে এবং এটা একটা পূর্ণ জায়গায় যাওয়ার অপেক্ষা না আছে, যারা সাজা পাবে, শাস্তি পাবে। কিন্তু এই চক্রান্তের পেছনে, টেবিলের পিছনে বসে যারা ছিলেন, তাদের সকলকে আমি মনে করি না এখনো বিচারের আওতায় আনা গেছে। এবং সেটার জন্য একটা ডিটেইল, খুবই বিশ্লেষণধর্মী, বিজ্ঞান নির্ভর এবং খুবই বুদ্ধিদীপ্ত প্রক্রিয়ায় এই সকল লোককে চিহ্নিত করা দরকার এবং তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনা দরকার বলে আমি বিশ্বাস করি। এবং আপনি একটু আগে শুনেছেন কার্জন ভাই যেটা বললেন, খুব প্রাসঙ্গিক এবং সঙ্গত কথা বলেছেন, যে বাংলাদেশে যখনই কোনো অন্যায় সংগঠিত হয়, সেই অন্যায়ের বিচার পেতে দেখা যায় যে 10, 15, 20 বছর লেগে যায়। দেখেন, এটা তো শুধুমাত্র বিচারিক প্রক্রিয়ার উপরে দিয়ে দিলে হবে না, এটার একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম ফাউন্ডিং ফাদার, অর্থাৎ অন্যতম প্রতিষ্ঠাতাদের একজন থমাস জেফারসন, তিনি একটা কথা বলছিলেন যে আপনি সমাজকে তখন অন্যায় থেকে মুক্ত করতে পারবেন যখন একজন ব্যক্তি অন্যের উপরে সংগঠিত অন্যায়কে মনে করবে তারপরে অন্যায়টা সংগঠিত হয়েছে। অর্থাৎ অন্যের উপরে সংগঠিত অপরাধকে যখন আপনি মনে করবেন যে আপনার উপরে অপরাধ সংগঠিত হয়েছে এবং আপনারা সকলে মিলে যখন প্রতিবাদ মুখর হবেন, তখন সেই সমাজ থেকে অন্যায় দূর করা সম্ভব। দুঃখজনক হলেও বাস্তবতা কি, যে বাংলাদেশে আপনি আবাল বৃদ্ধ বনিতা সকল শ্রেণী পেশার মানুষের কথা যদি আপনি আমলে নেন, তাহলে আমি আজকে দুঃখ ভরে বলতে চাই, ব্যথা ভরে বলতে চাই যে 1975 সালের 15 আগস্টের কথা বলুন, 1971 সালের স্বাধীনতা যুদ্ধের কথা বলুন, 2004 সালের 21শে আগস্টের গ্রেনেড হামলার কথা বলুন, এই যে ন্যাক্কারজনক মানবতা বিরোধী অপরাধ, এই জায়গায় সত্যিকার অর্থে আমরা কতটা মনে করেছি যারা ভালো ছিলাম বা বেঁচে গিয়েছিলাম যে ওই অপরাধটা আমাদের উপর সংগঠিত হয়েছে? আমরা কতজনে সুসংগত ভাবে ঐক্যবদ্ধ হয়ে
নিজের বিবেকের তাড়নায় প্রতিবাদ করেছিলাম। যার জন্য এই যে প্রতিবাদের জায়গাটার যে অভাব, যার জন্য বাংলাদেশে আসলে বিচারহীনতার সংস্কৃতি দূর করার জন্য বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রাণপণ চেষ্টা করছেন। অনেক ক্ষেত্রে তিনি সফল হয়েছে, কিন্তু সম্পূর্ণভাবে এখনো বিচারহীনতা দূর করা সম্ভব হয়নি। কারণ কি, মানুষের ভিতরে জাগরণের জায়গাটা তৈরি করতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা। এটা যদি তৈরি না হয় তাহলে সত্যিকার অর্থে এই যে সুপার ক্রাইম, সুপিরিয়র ক্রাইম, এগুলোকে আপনি দূর করতে পারবেন না। এই ধরনের চক্রান্ত চলতেই থাকবে। কারণ কি, আপনি এই ধরনের চক্রান্ত করলে আপনার কি হবে? শুধুমাত্র আপনি জেলে যাবেন, শুধুমাত্র আপনি ফাঁসিতে ঝুলবেন, সামাজিকভাবে আপনি প্রতিরোধের সম্মুখীন হবেন, আপনি নিগৃহীত হবেন। এই জায়গাগুলোকে পরিষ্কার করা দরকার। না হওয়া পর্যন্ত যেটা হচ্ছে যে 21শে আগস্টের 2004 সালের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডে যেটা রেজা ভাই বললেন যে বিএনপি রাজনৈতিকভাবে শেষ হয়ে গেছে, আমি তার সাথে একমত। রাজনৈতিক শেষ হয়েছে সত্যি, কিন্তু আপনি বলুন এ কেমন রাজনৈতিক ভাবে শেষ হওয়া? যেই দল হত্যা করার মধ্যে দিয়ে নিজের ক্ষমতার জায়গায় সুসংগত করতে চায়, সেই দল আজকে মাঠে নাই, ময়দানে নাই, মানুষের পাশে নাই, কিন্তু কোনো না কোনো এক ভাবে, কোনো না কোনো কৌশলে সে প্রতিবার তার নাম আমাদের সামনে চলে আসে, সে এখনো বেঁচে আছে। এটা একটাই মাত্র কারণ আমরা আসলে কনফিউজড, একটা মানে বিস্তৃতিতে ভুগছি। যেই রাজনৈতিক দলের নেতা হত্যাকাণ্ডে বিশ্বাস করে তারে আমি সাথে সাথে প্রত্যাখ্যান করব, এটাই আমার মনস্তত্ব হওয়া উচিত ছিল, কিন্তু সেটা আমাদের না। এটা দুঃখজনক। এবং যতদিন আমরা এই জায়গাটা পরিবর্তন না আনতে পারবো, ততদিন ক্ষমতাকে দখল করার জন্য, ক্ষমতায় থাকার জন্য, দুর্নীতি করার জন্য, নিজের স্বার্থকে হাসিল করার জন্য যুগে যুগে এই ধরনের চক্রান্ত চলতে থাকবে। যেই চক্রান্ত চলেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে, এই বাঙালি জাতিকে চিরতরে দমিয়ে দেওয়ার জন্য, যেমন চলেছিল জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে, ভবিষ্যতেও এই একই ধরনের চক্রান্ত হবে, যতদিন না সামাজিক ভাবে, জাতিগত ভাবে আমরা হত্যা রক্তের মধ্য দিয়ে যারা ক্ষমতায় যেতে চায় তাদের প্রত্যাখ্যান না করতে পারে। জি, ধন্যবাদ জনাব রাশেক রহমান। নিশ্চয়ই আবার আমরা আলোচনায় ফিরবো। আমাদেরকে এই পর্যায়ে একটা বিরতিতে যেতে হচ্ছে। এসএসআর মুক্ত মঞ্চের সময় হয়েছে একটা বিরতির, ফিরে আসছি কিছুক্ষণ পর। এসএসআর মুক্ত মঞ্চ অনুষ্ঠান দেখছেন আপনারা। আমরা কথা বলছি ভয়াল 21শে আগস্ট নিয়ে। এই আলোচনায় ফিরে যেতে চাই। আছেন সৈয়দ ইশতিয়াক রেজা, রয়েছেন শেখ হাফিজুর রহমান গার্জন এবং রয়েছেন সাথে রাশেক রহমান। তিনজনকেই সাথে নিয়ে শুরু করতে চাই আবারও আলোচনা। শুরুতেই সৈয়দ ইশতিয়াক রেজার কাছে যেতে চাইব। পূর্ববর্তী সময় আমরা যে আলোচনা করছিলাম যে সেই সময়ে যারা ক্ষমতাসীন ছিলেন তাদের অসহযোগিতার আমরা বিভিন্ন আলামত পেয়েছি। আমরা দেখেছি যে হামলার ঠিক পরবর্তী সময়ে সাধারণ মানুষ দৌড়ে আসছে, রিকশাওয়ালা, চাওয়ালা তারা দৌড়ে এসে মানুষকে সাহায্য করছে। সেখানে আমরা সরকারের যে সহযোগিতা থাকার কথা ছিল পরবর্তী সময়ে সেটি হয়তো দেখতে পাইনি। আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি বলি, সেক্ষেত্রে আমরা দেখেছি যে তারা কাঁদানে গ্যাস ছুড়ে ঘটনাকে হয়তো আরেকটি ঘোলাটে করার চেষ্টা করেছে। এই বিষয়গুলোকে কীভাবে দেখবেন যে কেন আইন শৃঙ্খলা বাহিনীর এমন আক্রমণাত্মক আচরণ ছিল এই সময়? না, যেহেতু এটা তখনকার শাসক দল এবং সরকারি বিভিন্ন সংস্থা, বলতে গেলে সরকারের পরিকল্পনা ছিল, আইন শৃঙ্খলা বাহিনীকে সেভাবেই আসলে ব্রিফ করা হয়েছিল যে তাদের আচরণটা কী হবে, তাদেরকে সেভাবে প্রস্তুত করা হয়েছিল। আপনি ঘটনার পরপর যদি সাথে সাথে যদি ঘটনাগুলো দেখেন, পুলিশের উচিত ছিল কি আহত নিহতদের পাশে দাঁড়ানো, কিন্তু তারা তা করেনি। উল্টো যেটা করেছে, যারা ভিকটিম তাদের উপরে সে তারা কাঁদানো গ্যাস নিক্ষেপ করেছে, লাঠিচার্জ করেছে এবং দ্রুততার সাথে ফায়ার সার্ভিস ডেকে এনে ওই জায়গাটা মুছে ফেলা হয়েছে। রক্তের কোনো আলামত, দাগ কিচ্ছু রাখতে দেওয়া হয়নি। সাংবাদিকরা কিন্তু ঘটনার পরের দিন পর্যন্ত এবং আইনশৃঙ্খলা বাহিনীর 2-1 সদস্য সহ কিন্তু পুরো এলাকা চষে বেরিয়েছে। আওয়ামী লীগের অফিসের উল্টো দিকে যে মার্কেটটা, সেই মার্কেটের পিছনেও কিন্তু আরজেস গ্রেনেড পাওয়া গেছে। তার অর্থ হলো যে যারা গ্রেনেড ছুড়বে তাদেরকে একেবারে প্লেসমেন্ট দেওয়া হয়েছিল নিরাপত্তা বাহিনীর তত্ত্বাবধানে। ঢাকা সেন্ট্রাল জেলে কেন্দ্রীয় কারাগারে কিন্তু আরজেস গ্রেনেড পাওয়া গেছে। অর্থাৎ সেই 75-এর মতন কিন্তু জেলখানায় একটি ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়েছিল। ব্যক্তিগুলো যদি আপনি চিন্তা করেন, তাজউদ্দিন প্রতিমন্ত্রী, উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টুর ভাই, এবং তার কিন্তু রেকর্ড আছে আফগানিস্তানের জঙ্গি হামলার, জঙ্গিত্বের সাথে সংযোগ।
মুফতি হান্নান যিনি আফগানিস্তান থেকে ফিরে আসার পরে একাধিক হামলা করেছেন বাংলাদেশে, এবং কোটালীপাড়ায় ৭৬ কেজি বোমা রেখে বঙ্গবন্ধু কন্যাকে কিন্তু হত্যার চেষ্টা করা হয়েছে। ২১শে আগস্টের সাথে অন্যান্য জঙ্গি হামলার পার্থক্যগুলো যদি দেখি আমরা, এর আগে যতগুলো জঙ্গি হামলার ঘটনা বাংলাদেশে ঘটেছে প্রত্যেকটা ছিল ব্যক্তি অথবা গোষ্ঠীর উপরে আক্রমণ। এটি ছিল বঙ্গবন্ধু কন্যাসহ পুরো আওয়ামী লীগ নেতৃত্বকে শূন্য করে ফেলা। তাহলে যারা ক্ষমতা ছিল তাদের সমস্ত পথ সুগম হয় অনন্তকাল ধরে বাংলাদেশকে শাসন করা। কিন্তু তিনি যেভাবেই হোক বেঁচে গেছেন কি করে? গ্রেনেড হামলা হয়েছে সরাসরি তার উপরে, এমন না জানা আশপাশে হয়েছে, সরাসরি ট্রাকের মধ্যে মঞ্চে হয়েছে। মানব বর্ম করে তার নেতাকর্মীরা তাকে বাঁচিয়েছেন, তার ব্যক্তিগত দেহরক্ষী মাহবুব মারা গেছেন। স্নাইপার দিয়ে গুলি করা হয়েছে, অর্থাৎ সেকেন্ড অ্যাটেম্প ছিল, যদি গ্রেনেডে না মরে তাহলে গুলি করা হবে, যেটা সবসময় থাকে মানে যে কোনো সামরিক পরিকল্পনা। তারপরেও করা হয়েছে, ঠিক আছে বুলেট প্রুফ গাড়ি, তাহলে গাড়ির চাকা ফুটা করে দাও, তাকে হত্যা করার চেষ্টা করো। প্রত্যেকটা ক্ষেত্রে তিনি বিধাতার কৃপায় বেঁচে গেছেন। এখানে যেটা হলো যে দল হিসাবে সরকার, তখনকার বিএনপি আমি বলবো নিজেকে সেই স্তরে নিয়ে গেছে যে স্তরে একটি রাজনৈতিক দল কখনো নিজেকে কল্পনা করতে পারে না, যে খুনিদের স্তরে নিয়ে যাওয়া অথবা খুনের দায়িত্ব নেওয়া। না চাইলেও তাকে নিতে হয়েছে, এই কারণে যে তার আচরণগুলো ছিল হত্যাকাণ্ডের পক্ষে। এটি একটি গণহত্যাকাণ্ড ছিল। ২১শে আগস্ট কিন্তু একটি জায়গায় গণহত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এতগুলো মানুষকে একসাথে হত্যা করা হয়েছে, এবং তাদের উদ্দেশ্যটা ছিল কিন্তু ব্যাপক আকারে হত্যাকাণ্ড ঘটানো, শেখ হাসিনা সহ পুরো আওয়ামী লীগ নেতৃত্বকে নিশ্চিহ্ন করে ফেলা। বারবার একটি দলকে আমরা দেখেছি যে নিশ্চিহ্ন করে দেওয়ার যে প্রচেষ্টা, এই প্রতিহিংসার রাজনীতি আসলে কতদিন পর্যন্ত চলমান থাকবে? কারণ ৭৫-এ তারা যে চেষ্টাটা করেছে, ৭৫-এ যে গোষ্ঠীটা চেষ্টা করেছে, দেখেন ৭৫-এ বিএনপি বলে কোনো রাজনৈতিক দল ছিল না, কিন্তু জিয়াউর রহমানের প্রতি কিন্তু এক ধরনের নানা তার আচরণ, তার কথাবার্তা মিলে তাকে এক ধরনের সন্দেহের জায়গা তো আছে। কিন্তু ২১শে আগস্ট ৭৫-এর ১৫ই আগস্টের ধারাবাহিকা যদি ধরি, তাহলে বিএনপি নিজেকে ৭৫-এ ফিরিয়ে নিয়ে গেছে, নিজে সেই সময় দল হিসেবে না থাকলো, এবং তারা যে সেই হত্যাকাণ্ডের ধারাবাহিকতাকে ধারণ করে, হত্যাকাণ্ডের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি বিএনপি ৭৫-এর হত্যাকাণ্ডের, এবং তারা যে আরেকবার সেই কাণ্ডটা ঘটাতে চেয়েছিল নিজেদেরকে নিশ্চিহ্ন করে। এটা কিন্তু শুধুমাত্র কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে শূন্য করা নয়, কিন্তু এর ভিতরে অন্য একটা আদর্শগত উদ্দেশ্য ছিল, বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের রাজনীতিটাকে চিরতরে নিশ্চিহ্ন করে ফেলা। সেটাও ছিল কিন্তু একটা বড় উদ্দেশ্য। জি, ধন্যবাদ সৈয়দ ইশতিয়াক রেজা। এই পর্যায়ে জনাব রাশেক রহমানের কাছে যেতে চাইব যে প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার যে রাজনীতি, এটি আর কতদিন চলবে? আমরা যে দৃশ্য একবার দেখেছি ২১শে আগস্ট গ্রেনেড হামলায়, এবং বারবার চলে আসছে, এবং বারবার রাজনীতির এই কালো অধ্যায় যে রচিত হয়, এর শেষ কোথায়? আপনাকে ধন্যবাদ। দেখেন, প্রতিহিংসার রাজনীতি, প্রতিহিংসার সমাজনীতি, প্রতিহিংসার অর্থনীতি, এটাই বাংলাদেশের জন্য বাস্তবতা। এটা ততদিন চলবে যতদিন না আমরা সকলে মিলে যারা হত্যার পথকে বেছে নিয়ে রাজনীতি বলুন, সমাজ বলুন, ব্যবসা বাণিজ্য যে কোনো জায়গায় তার অবস্থান দৃঢ় করতে চায়, তাদের আমরা প্রত্যাখ্যান না করতে পারি। সুতরাং এটার ডেফিনিট কোনো উত্তর হয় না। এখানে যেই ব্যাপারটা আমি যুক্ত করতে চাই রেজা ভাইয়ের সাথে, সেটা হচ্ছে আপনি ২১শে আগস্টের গ্রেনেড হামলার সাথে ১০ ট্রাক অস্ত্র, এবং আমরা অনেকে আজকাল আলাপ করি না, নিশ্চয়ই আমার বিজ্ঞ আলোচকদের মনে আছে, বগুড়ায় কিন্তু প্রচুর পরিমাণ গ্রেনেড এবং রকেট লঞ্চার সহ একটা চালান ধরা পড়েছে। এই পুরাটাই হচ্ছে একটা বিরাট বড় নেক্সাস, অর্থাৎ বিএনপি শুধু একা না, এটা যেটা হচ্ছে যে দল মতের ঊর্ধ্বে গিয়ে যারা আসলে বাঙালির জাতীয়তাবাদের জয় জয়কারের বিরুদ্ধচারণ করে, যারা বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধচারণ করে, যারা আপনার আমার জীবনধারায় পরিবর্তন আসবে, আমাদের উন্মেষ ঘটবে, বঙ্গবন্ধুর যে লালিত স্বপ্ন সোনার বাংলা সেটা সফল কাম হবে, এর বিরুদ্ধচারণ যারা করে, তারা সকলে মিলেই কিন্তু আমি মনে করি ২১শে আগস্টের গ্রেনেড হামলা এবং ১৯৭৫ সালের ১৫ই আগস্টের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এবং আছে। এবং জিয়াউর রহমানের যুক্ত থাকার কথা যেটা এখানে আসলো, এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। এই কারণে যে অ্যান্থনি মাসকানহাসের যে ইন্টারভিউ, যেটা কর্নেল ফারুক এবং রশিদা তিনি নিয়েছিলেন, সেখানে তারা যেখানে দ্ব্যর্থহীন কণ্ঠে বললেন যে মেজর জেনারেল জিয়াউর রহমান এর সাথে যুক্ত ছিলেন এবং বিষয়ে জানতেন, তখন তো মেজর জেনারেল জিয়াউর রহমান সেনাপ্রধান এবং পরবর্তীতে রাষ্ট্রপতি। যদি এই কথাগুলো সত্য না হতো, তাহলে সে তার জীবদ্দশায় এর বিরুদ্ধচারণ করত, এটা বাস্তবতা। আর ২ নাম্বার হচ্ছে
অনেকে বলতে চান যে বাংলাদেশের একটা বিরাট বড় বিভক্তি আছে রাজনীতিকে কেন্দ্র করে। এই জন্যই কিন্তু অনুষ্ঠানের প্রথম ভাগে আমি এফবিআই এর সূত্র আনলাম, কারণ সে তো আওয়ামী লীগ করে না, সে বিএনপিও করে না, জাতীয় পার্টিও করে না। সুতরাং এফবিআই এর মতো একটি পেশাদার আইন শৃঙ্খলা রক্ষাকারী বা গোয়েন্দা সংস্থা যখন তার প্রতিবেদনে বলে যে 2001 থেকে 2006 সালের বিএনপি জামাত সরকারের কাছ থেকে সক্রিয়ভাবে শব্দটা হচ্ছে সক্রিয়ভাবে তারা সহযোগিতা পায় নাই, তার মানে হচ্ছে যে সহিংসতাটাকেই তারা বেছে নিয়েছিল তার জায়গাটা তৈরি করা। এবং আজকে আমি একটা নতুন তথ্য আপনাকে দিতে চাই। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা 2001 থেকে 2006 সালে যখন বিরোধী নেত্রী, সেই সময় তার নিরাপত্তার জন্য যে বুলেট প্রুফ গাড়ির কথাটি আসলো, সেই বুলেট প্রুফ গাড়ির আন্ডারটেকার লাগে একজন গণ্যমান্য ব্যক্তিকে আন্ডারটেকিং দিতে হয়। মার্সিডিজ কোম্পানি থেকে আমার বাবা বাংলাদেশ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হিসেবে তিনি আন্ডারটেকিং দিয়ে গাড়িটি আমদানি করার ব্যবস্থা করেছিলেন। আওয়ামী লীগের নেতা কর্মীরা নেত্রীকে ভালোবাসেন, তাকে সম্মান করেন, তার নিরাপত্তার জন্য এই গাড়িটির ব্যবস্থা করেছিল। এটা বলছে এই কারণে, এই গাড়িটি আমদানি করতে যেই পরিমাণ আমলাতান্ত্রিক জটিলতার সম্মুখীন হতে হয়েছিল, এবং ওই গাড়ির চাকা যখন স্নাইপাররা গুলি করে ফুটিয়ে দেওয়ার চেষ্টা করলো, এবং আপনি জানেন যে সেই গাড়ির যে দরজা, সেই দরজাও খুলে গিয়েছিল গুলির আঘাতে, সেগুলো যখন মেরামত করার প্রয়োজন হলো 21 আগস্টের পরে নেত্রীর আবারও সুরক্ষার জন্য, সেই জায়গায় কিন্তু সরকার প্রয়োজনীয় সরঞ্জামাদি আমদানি করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছে। তার মানে আমি বলতে চাচ্ছি যে 21 আগস্টের আগে থেকে পর পর্যন্ত কোন জায়গাতেই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সুরক্ষিত থাকুন, ভালো থাকুন, জীবিত থাকুন, এটা আসলে সরকার যন্ত্র চায়নি। এবং সবচেয়ে বড় বিপজ্জনক বিষয় হচ্ছে শপথ ব্যাপারটাকে আমরা সংঘাত করেছি। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। সেনা প্রধান থেকে শুরু করে কেউ যারা শপথ নিয়েছিলেন সংবিধানকে রক্ষা করার জন্য, তারা তাদের শপথ অনুযায়ী কাজ করেন নাই, অর্থাৎ they did not live up to their oath. And noticeably আমি এটা উল্লেখ করতে চাই যে 21 আগস্ট 2004 সালও সংবিধানকে সুরক্ষা করার জন্য, জনগণের সুরক্ষা দেওয়ার জন্য যারা শপথ গ্রহণ করেছিলেন, সেই সকল মানুষ যারা বিভিন্ন শপথ নির্ভর প্রতিষ্ঠানের অধিকর্তা ছিলেন, তারা সকলে ব্যর্থ হয়েছেন সচেতন অথবা অসচেতন ভাবে তাদের শপথকে রক্ষা করা। তার মানে আজকে আগামী দিনে যাতে আরেকটা 21 আগস্ট না হয়, সেই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে যে এই শপথ পাঠ করে আমি একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হই, আমলা যন্ত্রের সদস্য হই, আমি মন্ত্রী হই, আমি কোন জেনারেল হই, আমার শপথটাকে আমি কতটুকু ভ্যালু দিচ্ছি। তাহলে একটা বিরাট বড় রিফর্ম, একটা বিরাট বড় সংস্কারের প্রয়োজন। এই সংস্কার যতদিন না আসবে ততদিন পর্যন্ত প্রতিহিংসার যে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি সবকিছু বলতে চাই, অর্থাৎ জমি দখল থেকে শুরু করে হত্যা করা থেকে শুরু করে এমপি হওয়ার চেষ্টা থেকে শুরু করে প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করতে শুরু, প্রত্যেক জায়গায় আপনি সহিংসতা দেখবেন যতদিন না পর্যন্ত প্রাতিষ্ঠানিক ভাবে যারা শপথ নিয়ে আপনার আমার সুরক্ষা দেওয়ার কথা, তারা যতদিন তাদের শপথটাকে সমুন্নত না রাখবে। ধন্যবাদ জনাব রাশেক রহমান, চমৎকার একটি কথা বলেছেন। শপথ নেয়ার বিষয়টি, শপথ নেয়ার পরও সেটি আমরা ধরে রাখতে পারি না। এবং জনাব শেখ হাফিজুর রহমান কার্জনের কাছে যেতে চাইব যে এই শপথ নেওয়ার প্রসঙ্গে বলতে চাই যে তারপরও নাগরিক নিরাপত্তা নিশ্চিত হয় না, দেশে শান্তি আসে না, এবং আমরা সুশাসন নিশ্চিত করতে পারি না। এর প্রতিকার কি? আপনি যে প্রশ্ন করেছেন তার উত্তর তো অনেক বড়। আমি সংক্ষিপ্তভাবে উত্তরটা দেই যে আমি যেটা মনে করি, আসলে আমাদের এখানে যে রাষ্ট্র, যে সরকারগুলো যে রাষ্ট্র ব্যবস্থা দিয়ে শাসন পরিচালনা করেন, সেই রাষ্ট্র ব্যবস্থাটি খুব নাজুক, এবং তার বিভিন্ন যে মন্ত্রণালয়, অধিদপ্তর, কমিশন, এইগুলো কিন্তু আপনার সেই যে বললাম যে ঔপনিবেশিক আমলে তারা উপনিবেশকে শাসন করার জন্য করেছিল। এরপরে আপনার 1947 সালে আমরা একবার স্বাধীন হয়েছি, তারপরে 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীন হয়েছি। আমরা কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে ওই স্বাধীন মানে ডেমোক্রেটিক কান্ট্রির উপযোগী করে আমরা করি, যার প্রেক্ষিতে আপনি দেখবেন যে আমাদের অনেকগুলো জায়গাতে দুর্বলতা রয়ে গিয়েছে, এবং সেই দুর্বলতাগুলো আমরা সাম্প্রতিক কিছু ঘটনাতেও আপনি দেখবেন যে বরিশালে যে ঘটনাটা হলো, খুব বড় কোনো ঘটনা ছিল না, কিন্তু সেটাকে কেন্দ্র করে আমরা যে ধরনের দুই পক্ষে কথাবার্তা শুনলাম, পাল্টাপাল্টি দেখলাম, মানে তাতে করে হয় কি যে আমাদের এখানে যে প্রশাসন যন্ত্র তারা যে কতটা নাজুক
এবং এখানে যে প্রাতিষ্ঠানিক রূপ সেগুলো পায়নি, সেইটার একটা ধরেন প্রকাশ আমরা দেখি। তবে আজকের যে প্রাসঙ্গিক আলোচনা, সেই আলোচনায় গেলে আমি যে কথাটি বলতে চাই যে আপনি আজকে আমরা 2004 সালের 21শে আগস্টের ঘটনা নিয়ে কথা বলছি, এবং এই যে আগস্ট মাসটা আসলেই আমি খুব আতঙ্কিত হয়ে যাই, কারণ আমরা দুটো ঘটনা জানি, 1975 সালের 15ই আগস্ট এবং 2004 সালের 21শে আগস্ট। আর আরেকটা ঘটনা, সেটা যদিও একদম স্বাভাবিক ঘটনা ছিল, 1941 সালের 7ই আগস্ট কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেছিল এই আগস্ট মাসে। এবং তখন কিন্তু আমার আসলে ভয় লাগে যে আগস্টটা কি বাঙালির জন্য একটা বিয়োগন্ত মাস। হ্যাঁ, এবং আপনি দেখেন যে আমরা আসলে আমি যদি ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ রুল অফ ল, ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ ডেমোক্রেসি, এই জায়গা থেকে বিষয়টাকে আমি মূল্যায়ন করি যে আমরা 1971 সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ প্রতিষ্ঠার পরে উইদিন 1 ইয়ার আমরা একটা সংবিধান পেয়েছিলাম। সেই সংবিধানে আমাদের যেটা ছিল একটা লিবারেল পার্লামেন্টারি ডেমোক্রেসি, এবং সেইটার চর্চা বাংলাদেশে হবে। বাংলাদেশের মানুষের অধিকার সুরক্ষিত থাকবে, বাংলাদেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ঠিক থাকবে, তাদের নিরাপত্তা ঠিক থাকবে। কিন্তু আমরা দেখলাম যে 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে সামরিক শাসন মানে মিলিটারি রেজিমের ভিতরে বাংলাদেশ ঢুকে গেল। তারপরে 1991 সালে আবার সামরিক স্বৈরাচারকে হটিয়ে দ্বিদলীয় একটা গণতান্ত্রিক ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করলাম, নতুন আশার সঞ্চার হলো। কিন্তু সেইটাও কিন্তু আপনার ওই 2004 সালের 21শে আগস্টে এসে আপনার আবার ধাক্কা খেল, এবং আপনার 2000 আপনি আপনার দুটো রাজনৈতিক দলের এবং এই ঘটনাগুলো দীর্ঘায়িত হচ্ছে, এই যে ঘটনার বিচারিক কার্যক্রম যে দীর্ঘায়িত হয়, এতে কি মানুষের ভরসার জায়গা, যে জায়গাটা তৈরি হয় যে আমরা কি আসলে বিচার পাবো কিনা, সেটি কবে দেখতে পাবো, এই আশায় হয়তো দিন গুনছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের বিষয়ে কি বলবেন? আপনি আমাদের লতে দুটো ম্যাক্সিম আছে। হ্যাঁ, একটা হচ্ছে জাস্টিস হারিড, জাস্টিস বারিড, আর একটা হচ্ছে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। আপনি যদি বিচার ব্যবস্থা বেশি তাড়াহুড়ো করেন তাহলে পরে ন্যায় বিচার নিশ্চিত হবে না, আবার যদি আপনি বিচার বেশি বিলম্বিত করেন তাহলে পরে ন্যায় বিচার পাবেন না। এবং আমাদের এখানে জুডিশিয়াল সিস্টেমে প্রধান দুটো সমস্যা, একটা হচ্ছে যে হিউজ কস্ট অফ লিটিগেশন, কারণ আমাদের এখানে যখন মামলাটা হয় আপনি উকিলের কাছে যান, উকিলকে পয়সা দিতে হয়, কোর্ট ফিস দিতে হয়, এবং মামলাটা যদি 5 বছর, 10 বছর, 15 বছর ধরে চলে তাহলে পরে ওই মামলার যে খরচ আপনাকে বহন করতে হয়। কিন্তু অধিকাংশ মানুষের আমাদের ওই সামর্থ্য নাই টু বিয়ার দি কস্ট অফ দ্য লিটিগেশন। একটা হচ্ছে হিউজ কস্ট অফ লিটিগেশন, আর একটা হচ্ছে ভেরি ডিলেড ডিসপোজাল অফ দ্য কেসেস, মানে বিলম্বিত নিষ্পত্তি। আজকে আপনি একটা মামলা করলেন, আপনার জমিটা দখল হয়েছে, এইটার যদি আপনি 20 বছর পরে গিয়ে আপনি জমিটা ফেরত পান, এই 20 বছর তো জমিটা আপনি ভোগ করতে পারলেন না। মানে আপনি যে কারণে মামলাটা করলেন 20 বছর পরে যখন নিষ্পত্তি হবে তখন কিন্তু আপনার সেই কারণটা থাকবে এবং ন্যায় বিচার নিশ্চিত হবে না। দ্যাট ইজ ক্লিয়ার ভায়োলেশন অফ হিউম্যান রাইটস। এবং আমাদের বাংলাদেশের সমস্যাটা এখন এখানে, আমরা রাজনৈতিকভাবে অনেক উঁচু আশা করি যে আমাদের একটা গণতন্ত্র হবে, আইনের শাসন হবে, সুশাসন হবে, কিন্তু একই সাথে আপনাকে দেখতে হবে আমাদের এডুকেশন সেক্টর, আমাদের বিচার ব্যবস্থা, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, প্রত্যেকটা জায়গাতে কিন্তু মানুষের অধিকার এবং সেবার ব্যবস্থাটা জড়িত। প্রত্যেকটা জায়গা আপনাকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে ইউ ক্যান ডেলিভার সার্ভিস টু দি কমন পিপল, সেই জিনিসটার পরে আমি জোর দিতে চাই। জি, ধন্যবাদ জনাব শেখ হাফিজুর রহমান কার্জন। এ পর্যায়ে আমি আরও একবার জনাব রাশেক রহমানের কাছে যেতে চাই, একটি বিষয়ে জানতে চাই যে 17 বছর আমরা পার করেছি, এই গ্রেনেড হামলায় যারা আহত হয়েছিলেন যেসব নেতাকর্মীরা, অনেককেই আমরা হয়তো মনেও রাখিনি। তারা স্প্লিন্টারের আঘাত সহ্য করেছে, তারা অস্ত্রোপচার সহ্য করেছে ঘটনার পরে, তাদেরকে কিভাবে মূল্যায়ন করেছেন? এতগুলো বছর পর তারা কি সহযোগিতা পাচ্ছেন দল থেকে? জি, অবশ্যই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সত্যিকার মানবতার মা। তিনি ওই দিন যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন, প্রত্যেককে ব্যক্তিগতভাবে তার জায়গা থেকে সাহায্য, সহযোগিতা, সমর্থন দিয়ে আসছেন। আপনি জানেন যে বহু ত্যাগী নেত্রী বিশিষ্ট যারা ওই দিন আহত হয়েছিলেন তাদেরকে তিনি সংসদস্য করেছেন, কারো বিদেশে চিকিৎসার ব্যবস্থা করেছেন, কাউকে তার কাজ করার ক্ষেত্রকে পাড়ি দিয়েছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন, এটা একটা রোমহর্ষক ব্যাপার। আপনি যদি না ওখানে উপস্থিত না থাকেন, প্রতিদিন ওই ঘটনা দুঃস্বপ্নের মতো আপনার কাছে ফিরে আসে, এবং সেই জায়গায়
বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এই ট্রমা বা এই নৃশংস হত্যাকাণ্ডের মাঝে থেকেও তিনি যে স্বাভাবিকভাবে দেশ পরিচালনা করছেন, এবং যেটা মাহবুব ভাইয়ের কথা একটু আগে রেজা ভাই বললেন, অর্থাৎ তার দেহরক্ষী ছিল, মারা গেছেন, তার পরিবার থেকে শুরু করে যারা জীবিত আছেন সকলকে তিনি দেখেন। কিন্তু অর্থনৈতিক বলুন বা অন্য যে কোনো সমর্থনের থেকে বড় কথা যে মানসিক যে সমর্থন সেটাও কিন্তু তিনি দিয়ে যাচ্ছেন। কারণ এই দুঃস্বপ্ন প্রতিদিনের দুঃস্বপ্ন, এই দুঃস্বপ্ন একদিনের দুঃস্বপ্ন নয়, এবং যার শরীরে স্প্লিন্টার রয়েছে তার যে অজানা ব্যথা, এটা আসলে ব্যক্ত করা খুব কঠিন। আর সবচেয়ে বড় কথা কি, একটা কথা কেন আজকে বলা দরকার, সেটা হচ্ছে ইউএস জাস্টিস ডিপার্টমেন্ট এবং স্টেট ডিপার্টমেন্ট দুটোরই একটি প্রতিবেদন আছে। সেই প্রতিবেদন মতে তাদের হাইপোথিসিস, তাদের তত্ত্ব হচ্ছে যে তারেক জিয়া খালেদা জিয়ার পরিবর্তে নিজে প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন এবং তালেবানি কায়দায় বাংলাদেশকে শাসন করতে চেয়েছিলেন। অর্থাৎ ক্ষমতার শীর্ষে থাকবে সে, নিচে থাকবে তালেবানদের প্রক্রিয়াগত ভাবে অনুসারী বা আদর্শিক ভাবে একটা মিল আছে, এই ধরনের একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে দেশকে শাসন করবে। এই কথা কেন বলছি, কারণ এই যে 21শে আগস্টের গ্রেনেড হামলার কথা যে আজকে আমরা আলাপ করছি এখানে, সেখানে মুফতি হান্নান থেকে শুরু করে যারা যারা এর সাথে সংযুক্ত ছিল, আপনি সকলের বিশ্লেষণ যদি নেন, সকলের জবানবন্দিগুলো যদি নেন, তাহলে আপনি দেখবেন যে সরাসরি এই যে আফগানি তালেবানি যে কায়দা, সেই কায়দার থেকে কিন্তু এই জায়গায় এই জিনিসটাকে সংগঠিত করা হয়। হ্যাঁ, তো এই কথা আমি এই কারণে বলছি যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সহ আরো যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন, তাদেরকে ছাড়াও এর ব্যাপ্তি আরো অনেক বেশি। সেই জায়গাটাতে আমাদের মনোনিবেশ করা দরকার। আর মূল্যায়নের কথা যেটা বললেন, যে যার পা চলে গেছে তারা কিভাবে মূল্যায়ন করবেন, তাকে তো একটা পা দিতে পারবেন না, তাকে ভালোবাসা দিতে পারবেন, সহানুভূতি দিতে পারবেন, অর্থনৈতিক সহযোগিতা করতে পারবেন। যিনি মানসিক ভাবে বিকারগ্রস্ত হয়ে গেছেন এই হামলার কারণে, এত রক্ত দেখে, অন্য একজন মানুষকে মরে পড়ে আছে দেখে, তারা আপনি কিভাবে সহযোগিতা করবেন? সুতরাং এই ধরনের ন্যাক্কারজনক ঘটনায় আসলে মূল্যায়নের জায়গাটা কঠিন। তারপরেও আপনি যদি জিজ্ঞাসা করেছেন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রত্যেক আহত, আক্রান্ত, নিহত ব্যক্তি এবং তার পরিবারের খোঁজখবর নিজে নেন এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করেন। ধন্যবাদ জনাব রাশেক রহমান। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ পর্যায়ে সৈয়দ ইশতিয়াক রেজার কাছে আরেকবার ফিরতে চাইবো। শেষ পর্যায়ে কি বলবেন এই অবিশ্বাসের রাজনীতি থেকে উঠে আসার আমাদের কি উপায়? অবিশ্বাসের রাজনীতি থেকে উঠে আসার উপায় হলো যে যে যার জায়গা থেকে দায়িত্ব নেওয়া। এই হত্যাকাণ্ডের দায় বিএনপিকে নিতে হবে, যেহেতু তারা তখন ক্ষমতায় ছিল। ক্ষমা চাইতে হবে তাদের আচরণের জন্য। তারা বিচার করেনি, বিচারের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে, আলামত নষ্ট করেছে। এবং ওই সময়টার দিকে যদি তাকায়, যেটা রাশেক রহমান বলছিলেন, আফগান ফেরত, হরকাতুল জিহাদ, তাদের নেতৃত্বের সাথে যে তখনকার শাসক দলের যে সখ্যতা ছিল, এটা তো ওপেন সিক্রেট। এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা তাদের একসাথে ছবি পর্যন্ত দেখেছি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে সেই নেতাদেরকে ঢুকতে দেখেছি তখনকার। সুতরাং ওই জায়গা থেকে নিজেদেরকে যদি সত্যি সত্যি রাজনীতির মাঠে নিয়ে আসতে চায়, 21শে আগস্টের দায় নিয়ে তাদেরকে বলতে হবে যে আমরা অন্যায় করেছি, ভুল করেছি, আমরা ক্ষমা প্রার্থী। তারপরেই কিন্তু রিকনসিলিয়েশনের কথা আলোচনা হতে পারে। ধন্যবাদ জনাব সৈয়দ ইশতিয়াক রেজা, এবং ধন্যবাদ বাকি দুজনকেও অনলাইনে যুক্ত হবার জন্য। তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এসএসআরএম মুক্ত মঞ্চ অনুষ্ঠানে। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।